পেপটিক আলসার ডিজিজ, পিইউডি, এটা বলতে কি বোঝায়? ডিওডেনাল আলসার, স্পেশালি ডিওডেনামের ফার্স্ট পার্টের ওই রিজনটাতে, এবং আমাদের গ্যাস্ট্রিক আলসার, এই দুইটাকে একসাথে আমরা বলি পেপটিক আলসার ডিজিজ। সো পেপটিক আলসার ডিজিজ মানে কোনো একটা পার্টিকুলার জায়গাতে না, কিন্তু ডিওডেনামে বা স্টোমাকে এই জায়গায় যদি আলসার হয়, এগুলাকে আমরা বলি পেপটিক আলসার ডিজিজ। এবং পেপটিক আলসার ডিজিজ বিভিন্ন কারণে হইতে পারে। এবং আমরা জানি যে হেলিকোব্যাক্টার পাইলোরি নামে একটা ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়াটা হচ্ছে অ্যাসিডিক কন্ডিশনে ভালো মানে স্যুট করতে পারে। সো এই হেলিকোব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়াটাও কিন্তু পিউডি করতে পারে। ইভেন এই হেলিকোব্যাক্টার পাইলোরি দ্বারা যদি পিউডি হয়, সেটা পরবর্তীতে ক্যান্সার রূপ নেওয়ার কিন্তু ভালোই চান্স আছে। এবং আমরা জানি হেলিকোব্যাক্টার পাইলোরি দ্বারা যদি গ্যাস্ট্রিক আলসার হয়, সেটা ট্রিট করার জন্য ট্রিপল থেরাপি নামে একটা থেরাপি আছে। ট্রিপল থেরাপি, এই ট্রিপল থেরাপিতে আমরা একটা অ্যান্টিবায়োটিক ইউজ করি, দুইটা অ্যান্টিবায়োটিক ইউজ করি অ্যাকচুয়ালি, এবং পাশাপাশি সেখানে একটা আমরা পিপিআই বা প্রোটন পাম্প ইনহিবিটর যে ড্রাগ, সেটা আমরা ইউজ করি, যেমন ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, এটাগুলো হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর। প্রোটন পাম্প ইনহিবিটর মানে কি? প্রোটন মানে কি? এইচ প্লাস। তাহলে এইচ প্লাস জিনিসটা যদি বেশি ঢোকে সেলের মধ্যে, ফর এক্সাম্পল, তাহলে এইচ প্লাস সেল বেশি ঢোকা মানে কি? বেশি অ্যাসিডিক করা। তো মনে রাখবা, একটা জায়গায় গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিক আলসার, এই জিনিসগুলো তখনই হবে যখন ওই জায়গায় বেশি অ্যাসিডিক এনভায়রনমেন্ট আছে। বেশি অ্যাসিড হইলে ওই জায়গায় আমরা বলি না অ্যাসিডিটি হয়েছে, সো ওইখান থেকে পরবর্তী কিন্তু এই গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রাইটিস এগুলো হয়। তো এজন্য এই এইচ প্লাস জিনিসটাকে বেশি হইতে দেওয়া যাবে না, এইচ প্লাস যাতে না ঢোকে। তো এই জন্য প্রোটনের এই এইচ প্লাসের একটা পাম্প আছে, প্রোটন পাম্প, এইচ প্লাস কে প্লাস একটা পাম্প, যেটাকে আমরা বলি প্রোটন পাম্প। সেই প্রোটন পাম্পকে আমরা ইনহিবিট করি পিপিআই ড্রাগ দ্বারা। হাউএভার কি কি ড্রাগ আমরা এই পেপটিক আলসার ডিজিজ বা এই পিইউডিতে ইউজ করি, এটা বাদেও গ্যাস্ট্রিক ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, জার্ড, তারপরে ডিসফেপসিয়া, মানে পেট ফাঁপা ফাঁপা ভরা ভরা লাগতেছে, এই সকল ক্ষেত্রে কি ড্রাগস ইউজ করবো? জলিঙ্গা রিলেশন সিন্ড্রোমে কি ড্রাগস ইউজ করবো? এই সবগুলো বিষয় নিয়ে কথা তো বলতে থাকবো। তো আমাদের স্টোমাক আমরা জি8 নিয়ে কথা বলবো, জি8 ড্রাগগুলো মেনলি। তো আমরা আজকে স্টোমাক নিয়ে মেনলি হাইলাইটেড থাকবো, স্টোমাক। তাহলে স্টোমাকে কি কি অ্যাগ্রেসিভ ফ্যাক্টর আছে স্টোমাকের জন্য, এবং কি কি ডিফেন্সিভ ফ্যাক্টর আছে, এটা আমরা একটু জানতে হবে। অ্যাগ্রেসিভ ফ্যাক্টর মানে হচ্ছে ধরো এসিড ফর এক্সাম্পল, তারপরে এই হেলিকোব্যাক্টার পাইলোরি যে ব্যাকটেরিয়াটা আছে, তারপরে এনএসআইডস। এনএসআইডস মানে কি? ব্যথার ওষুধ, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, এনএসআইডস একটা এস দি, মানে অনেকগুলো ড্রাগসকে বোঝাচ্ছি। সো ব্যথার ওষুধ যেগুলো, আইবোপ্রুফেন, মিফিনিমিক অ্যাসিড, সো এরকম যেগুলো ব্যথার ওষুধ আছে। তাহলে ইভেন প্যারাসিটামল একটা এনএসআইডস এর মধ্যে ফেলা যায়, বাট নর্মালি আমরা বলি যে প্যারাসিটামল একটা নর্মাল, খুবই কম পাওয়ারের, মানে পাওয়ারে বলতে পারো বা বলতে পারো এফিকেশিয়াস একটা এনএসআইডস, এর থেকে অনেক বেশি এফিকেশিয়াস অনেক এনএসআইডস আছে। হাউএভার এখন আসো যে এই, আচ্ছা, আর ব্যথার ওষুধের মধ্যে ইনফ্লামেটরি মানে নন ইনফ্লামেটরি এই দুই ভাগে আমরা ভাগ করছি। তো অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগসের মধ্যে যেগুলা হচ্ছে স্টেরয়েডাল, সেগুলোর মধ্যে আমরা জানি যে স্টেরয়েড যেগুলো আছে ওইগুলা কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি রোল আছে, বাট ওইগুলো স্টেরয়েড, ঠিক আছে। বাট এইগুলা যেহেতু স্টেরয়েড না, এই জন্য নন স্টেরয়েডাল নাম হয়েছে। নন স্টেরয়েডাল বাট এর অ্যান্টি ইনফ্লামেটরি একটা অ্যাকশন আছে, যে ইনফ্লামেশনের বিরুদ্ধে এরা প্রোটেকশন করতেছে। এখন দেখো আমাদের স্টোমাকে তাহলে কি কি অ্যাগ্রেসিভ ফ্যাক্টর আছে? এসিড, হেলিকোব্যাক্টার পাইলোরি, ব্যথার ওষুধ কেউ যদি খায়, তার সাথে যদি গ্যাস্ট্রিকের ওষুধ না খায়, তাহলে মানে পিপিআই বা প্রোটন পাম্প ইনহিবিটর না খায়, তাহলে কিন্তু তার গ্যাস্ট্রাইটিস হয়ে যাবে। কারণ এনএসআইডস খুবই ডেঞ্জারাস আমাদের স্টোমাকের জন্য। এটাকে কন্ট্রোল করার জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য, এই জন্য আমরা একটা খাবার 30 মিনিট আগে আমরা একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেতে বলি সবসময়, এটা খেতেই হবে। তা আমাদের স্মোকিংও কিন্তু একটা মানে আমাদের স্টোমাকের জন্য একটা এগ্রেসিভ ফ্যাক্টর। বাট এগুলোর বিরুদ্ধে প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের স্টোমাকে কি থাকে বলতো? মিউকাস বেরিয়ার থাকে, তারপরে বাইকার্বনেট থাকে, প্রোস্টাগ্ল্যান্ডিন থাকে এনএসআইডস এর বিরুদ্ধে প্রোটেকশন দেওয়ার জন্য, প্রোস্টাগ্ল্যান্ডিন থাকে। তারপরে স্মোকিং এর বিরুদ্ধে প্রোটেকশন দেওয়ার জন্য ব্লাড ফ্লো থাকে ভালো। তো এই ব্লাড ফ্লো, তারপর হচ্ছে তোমার প্রোস্টাগ্ল্যান্ডিন, বাইকার্বনেট, তারপরে মিউকাস বেরিয়ার, এই জিনিসগুলো আমাদের স্টোমাককে প্রোটেক্ট করে রাখার ট্রাই করে। তো সবসময় যেটা হয় যে এই অ্যাগ্রেসিভ যে ফ্যাক্টরগুলো আছে এবং প্রোটেক্টিভ যে ফ্যাক্টরগুলো আছে বা ডিফেন্সিভ যে ফ্যাক্টরগুলো আছে, এদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম মেনটেন হয়, ফলে এরা কোনো ঝামেলা হয় না। কিন্তু যখন এমন হবে যে অ্যাগ্রেসিভ ফ্যাক্টরগুলো আপার হ্যান্ড নিবে, অ্যাগ্রেসিভ ফ্যাক্টরগুলো বেশি ডেঞ্জারাস হয়ে গেছে, তো তখনই কিন্তু একটা মানুষের গ্যাস্ট্রিকের পেপটিক আলসার ডিজিজ হইতে পারে। সো এই বেসিক কথাটা আমরা একটু মাথায় রাখবো। এবং আমাদের এই যে হেলিকোব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়া, এরা একটা এনজাইম প্রডিউস করে, যেটাকে আমরা বলি ইউরিয়াস এনজাইম। কি এনজাইম? নামটা আবার একটু বলি, এনজাইমটার নাম কি? ইউরিয়াস।
এই ইউরিয়া যে এনজাইমটা প্রোডাকশন করে এটা পরবর্তীতে অ্যামোনিয়াতে কনভার্ট হতে পারে এবং এটা সেলকে ড্যামেজ করে, এটা কোনিক ইনফ্লামেশন করে এবং এখানে অ্যাসিডিক একটা মানে প্রিডমিনেন্স তৈরি করে, বেশি বেশি অ্যাসিড তৈরি করে। তারপরে এনএসআইডস এর মধ্যে যেমন ধরো অ্যাসপিরিন গুলো কি করে, প্রোস্টাগ্ল্যান্ডিন কমাই দেয়। নর্মালি তো স্টোমাকে প্রোস্টাগ্ল্যান্ডিন প্রোটেকশনের জন্য থাকে, বাট এটা প্রোস্টাগ্ল্যান্ডিনকে কমাই দেয়। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন যদি কমাই দেয়, প্রোস্টাগ্ল্যান্ডিন পিজি, প্রোস্টাগ্ল্যান্ডিন কমাই দিলে মিউকাস সিক্রেশন কমে যায়, তারপরে এখানে বাইকার্বনেট কমে যায়, তারপরে ব্লাড ফ্লো কমে যায়। সো দেখো সব প্রোটেক্টিভ ফ্যাক্টরগুলো কিন্তু এখানে কমে যাচ্ছে, ব্লাড ফ্লো কমে যায়, তো প্রোটেকশন লস্ট হয়ে যায়। স্মোকিং এ মিউকোজাল হিলিং কমে যায়, অ্যাসিড সিক্রেশন বেড়ে যায়, ব্লাড ফ্লো কমে যায়। তার বাদে একটা মানুষ যখন ধরো আইসিইউতে আছে, অনেক বেশি স্ট্রেসে আছে, তো তখন কিন্তু মানে স্ট্রেস বলতে ধরো পার্সনটা বার্ন, তারপরে ট্রমা, এরকম বিভিন্ন কিছু শিকার হয়ে আইসিইউতে ভর্তি আছে, তো তখন তার কিন্তু স্ট্রেস আলসার নামে একটা আলসারও হইতে পারে। ওকে, এখন আমরা যে বিষয়টাতে হাইলাইট করার ট্রাই করব যে আমাদের পিইউডিতে একটা প্যাথোজেনেসিস আমাদের একটু জানতে হবে। মনে রাখবা যে 3টা স্টিমুলেটরি ফ্যাক্টর আছে, 3টা স্টিমুলেটরি ফ্যাক্টর, যেই ফ্যাক্টরগুলোর কারণে বেশি বেশি অ্যাসিড সিক্রেশন হইতে পারে। মনে রাখবা অ্যাসিড হচ্ছে কালপ্রিট। আমার অ্যাসিড বাড়ার কারণেই স্টোমাকে তোমরা জানো যে এইচসিএল রিলিজ হয়, এটা তো তোমরা জানোই যে স্টোমাকে এইচসিএল রিলিজ হয়, প্যারাইটাল সেল এখানে কন্ট্রিবিউট করে হবে পারে। এখন গ্যাস্ট্রিন নামে একটা জিনিস থাকে, একটা হরমোনের মতো, তারপরে হিস্টামিন, তারপর হচ্ছে অ্যাসিটাইল কোলাইন, এসিএইচ, অ্যাসিটাইল কোলাইন লিখে রাখি। তাহলে এই অ্যাসিটাইল কোলাইন, গ্যাস্ট্রিন, হিস্টামিন, এই 3টা হচ্ছে 3টা ফ্যাক্টর, স্টিমুলেটিং ফ্যাক্টর, যেগুলো অ্যাসিড সিক্রেশনে স্টিমুলেট করে। আমি তোমাকে একটু বলি সংক্ষেপে যে গ্যাস্ট্রিন জিনিসটা হচ্ছে, এরা আমাদের স্টোমাক যে জায়গাটা, এই স্টোমাকের একেবারে এই যে টার্মিনাল পার্টটা, যেটার পরে এইভাবে ডিউরেনাম হয়ে যাবে, সো এই পার্টটাকে আমরা বলি অ্যান্ট্রাম। তাহলে অ্যান্ট্রামের যে জায়গাটা, মনে রাখবা এই অ্যান্ট্রামের জায়গাটাতে, এই যে অ্যান্ট্রামের জায়গাটা, এই অ্যান্ট্রামের জায়গাটাতে যদি গ্যাস্ট্রিন রিলিজ হয়, অ্যান্ট্রামের জায়গা থেকে মেনলি গ্যাস্ট্রিনটা রিলিজ হবে। ফলে এরা অ্যান্ট্রাম, এই গ্যাস্ট্রিন যেটা কাজটা করে, গ্যাস্ট্রিন হচ্ছে অ্যাসিড প্যারিটাল সেল থেকে সিক্রেশন বাড়াই দিবে, এইচসিএল। পাশাপাশি এরা অ্যান্টেরোক্রোমাফিন সেল নামে এক ধরনের সেল থাকে আমাদের, সো ওই অ্যান্টেরোক্রোমাফিন সেল থেকে বেশি বেশি হিস্টামিন রিলিজ করতে বলবে, কারণ অ্যান্টেরোক্রোমাফিন সেল থেকে হিস্টামিন রিলিজ হয়। তার মানে কি করলো এরা, একটা হচ্ছে অ্যাসিড সিক্রেশন ডাইরেক্টলি বাড়াইলো, আর একটা হচ্ছে হিস্টামিন রিলিজ করলো। আর হিস্টামিনের আবার কাজ কি, হিস্টামিন তো অ্যান্টেরোক্রোমাফিন সেল থেকে আসে, তো এই হিস্টামিন গুলো কি করে, আমাদের প্যারাইটাল যে সেল থাকে স্টোমাকের, ওইখানে H2 রিসেপ্টর থাকে, H2 রিসেপ্টর, হিস্টামিন এর জন্য রিসেপ্টর। তাহলে H2 রিসেপ্টর যেগুলো থাকে, এই হিস্টামিন রিসেপ্টর, এগুলা এর উপরে কাজ করবে। কি কাজ করবে, অ্যান্টেরোক্রোমাফিন সেলের মানে অ্যান্টেরোক্রোমাফিন সেল থেকে যে হিস্টামিন গুলো রিলিজ হয়েছে, ওই হিস্টামিন গুলো কাজ করতেছে প্যারাইটাল সেলের স্টোমাকের H2 রিসেপ্টরের উপরে, ফলে এগুলো আবার অ্যাসিড সিক্রেশন বাড়াবে। ঠিক আছে, এবং পাশাপাশি এখানে অ্যাসিটাইল কোলাইন, এরা ভ্যাগাস নার্ভ থেকে আসে, এরা প্যারাইটাল সেলের উপর কাজ করে অ্যাসিড সিক্রেশন বাড়াবে, অ্যান্টেরোক্রোমাফিন সেলের উপর কাজ করে হিস্টামিন বাড়াবে, এবং এরা গ্যাস্ট্রিনও বাড়াইতে পারে। এবং এই অ্যাসিটাইল কোলাইন এমন একটা জিনিস যেটা সবকিছুই বাড়াইতে পারে, অ্যাসিড সিক্রেশন ডাইরেক্টলি বাড়াবে, হিস্টামিনকে বাড়াইতে পারে, গ্যাস্ট্রিনকে বাড়াইতে পারে, ফলে আলটিমেটলি আবার অ্যাসিড সিক্রেশন বাড়তেছে। সো এই 3টা জিনিস অ্যাসিড সিক্রেশনকে বাড়ায়, এটা তো বুঝতে পারছো। এবং প্যারাইটাল সেলের উপর যখন এরা কাজ করে, কিভাবে অ্যাসিড সিক্রেশনকে বাড়ায়, এরা প্রোটন পাম্পকে অ্যাক্টিভেট করে, প্রোটন পাম্পকে অ্যাক্টিভেট করলে যেটা হবে, সেলের মধ্যে বেশি বেশি H+ ঢুকবে, আর বাইরে বেরোবে পটাশিয়াম, ফলে সেলের মধ্যে তো H+ বেশি, ফলে এখানে কি হচ্ছে, আলটিমেটলি নেট ইফেক্ট হিসেবে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে যে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন বাড়তেছে। তো মোটামুটি এতটুকু যদি জানো, তাহলে আমাদের যে বেসিক আইডিয়াটা যে অ্যাসিড সিক্রেশনের মাধ্যমে এখানে গ্যাস্ট্রাইটিস হচ্ছে, এটা আমরা বুঝে গেছি। এখন আমাদের জানতে হবে যে কি কি ড্রাগস আসলে আছে আমাদের এই পেপটিক আলসার ডিজিজের জন্য। অ্যান্টাসিড ড্রাগ আছে। অ্যান্টাসিড হচ্ছে অ্যাসিড নিউট্রালাইজার। কি বললাম, অ্যান্টাসিড হচ্ছে অ্যাসিড নিউট্রালাইজার, রাইট? তাহলে একটা জিনিস মাথায় রাখো যে অ্যাসিড নিউট্রালাইজার মানে কি। যেমন ধরো আমি ধরলাম ম্যাগনেসিয়াম, মানে ধরো ম্যাগনেসিয়াম সালফেট ফর এক্সাম্পল, এই যে ম্যাগনেসিয়াম সালফেট একটা, তাহলে এই যে ম্যাগনেসিয়াম সালফেট, এই ড্রাগটা কি করবে, এই ড্রাগটা আমাদের স্টোমাকে যায়, স্টোমাকের যে অ্যাসিড আছে, স্টোমাকের কি আছে, অ্যাসিড, রাইট, HCl, তো HCl এর সাথে যে রিয়াক্ট করবে, তো রিয়াক্ট করে এরা কি করবে, এরা একটা ক্ষার তৈরি করবে। আমরা বলি যে ম্যাগনেসিয়াম, মানে ক্ষার না, মানে ক্ষার তৈরি করবে না, এরা নিজেই তো ক্ষার, এরা তো নিজেরাই ক্ষার,
বাট স্টোমাকে যায় এরা কি করবে, ধরো ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করলো, যেটা একটা লবণ সল্ট, এবং সাথে পানি তৈরি করবে। ফলে এরা কি করতেছে দেখো, আমার অ্যাসিডকে ভেঙে অ্যাসিডের সাথে রিয়াকশন করে এরা একটা সল্ট তৈরি করে দিচ্ছে, ফলে আমার অ্যাসিডটা নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। এভাবেই মেনলি এরা কাজ করে। ওকে, এভাবেই কিন্তু এরা কাজ করে, এটা আমাদের মাথায় রাখতে হবে যে এসিডিটি কমাইলো ম্যাগনেসিয়াম সালফেট ফর এক্সাম্পল। ঠিক একইভাবে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, তারপরে ক্যালসিয়াম কার্বনেট, তারপর হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, এই জিনিসগুলা কিন্তু আছে। তবে আমাদের এখানে জানতে হবে যে ম্যাগনেসিয়াম যে হাইড্রক্সাইড, এটার একটা সাইড ইফেক্ট আছে। ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড যে কাজটা করে, এরা ডায়রিয়া করতে পারে। অপরদিকে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, এদের সাইড ইফেক্ট হচ্ছে এরা কনস্টিপেশন করতে পারে। এজন্য আমরা যে কাজটা করি, আমরা এই দুটোকে কম্বিনেশন ইউজ করি। কম্বিনেশন ইউজ করলে যেটা হবে যে একটা সাইড ইফেক্টকে সাপ্রেস করে দিবে। ওকে, এরপরে আসা যাক যে আমাদের এটা গেল একটা গ্রুপের ড্রাগ অ্যান্টাসিড, রাইট? তাহলে অ্যান্টাসিড আমি কোথায় কোথায় ইউজ করবো? পেপটিক আলসার ডিজিজ, তারপরে জার্ডে ইউজ করতে পারি, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, তারপরে আমরা জার্ড বাদেও ডিসপেপসিয়া বা ইনডাইজেশনের ক্ষেত্রে সে মানে পেট ফাঁপা ফাঁপা লাগা, পেটে ব্লোটিং হওয়া, সেই জিনিসগুলো রিলিজ করবে। স্ট্রেস আলসারের ক্ষেত্রে, আইসিইউ পেশেন্টদের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। তবে এটার সাইড ইফেক্ট কি? অ্যালুমিনিয়ামের সাইড ইফেক্ট হচ্ছে এটা কনস্টিপেশন করবে। অ্যালুমিনিয়াম রিচ যে অ্যান্টাসিডগুলো আছে, এবং কনস্টিপেশন কিভাবে করবে? ইন্টেস্টাইনাল মর্টালিটিও এরা কমাই দেয় সাইড ইফেক্ট হিসেবে, এবং এরা কনস্টিপেশন করতে পারে, কষা পায়খানা হবে। এবং ম্যাগনেসিয়াম সালফেট যে কাজটা করে, যে এরা অসমোটিক ইফেক্ট করে ডায়রিয়া করতে পারে। এবং ক্যালসিয়াম রিচ যেগুলো আছে, ক্যালসিয়াম কার্বনেট ফর এক্সাম্পল, এরা কি করে? এরা কিডনি স্টোন করতে পারে। তারপরে আমরা অ্যালকালি সিনড্রোম নামে একটা সিনড্রোম আছে, ওইটা নিয়ে আমরা একটু কথা বলবো একটু পরে। মিল্ক অ্যালকালি সিনড্রোম। সো আমরা যদি অ্যান্টাসিড নিলাম, সাথে কি করছি, অ্যান্টাসিডের সাথে ধরো আমরা মিল্ক জাতীয় কোনো প্রোডাক্ট খাইছি, সো তখন হাইপার ক্যালসিমিয়া হইতে পারে, এবং সেখানে কি কি প্রবলেম হইতে পারে সেটা নিয়ে আমরা কথা বলবো। হাউএভার, এখন আসো যে সোডিয়াম রিচ যেগুলো সেগুলো আবার মেটাবলিক অ্যালকালোসিস করতে পারে, ঠিক আছে? এটার একটা মানে রোল আসছে। এই জন্য আমরা অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়াম একসাথে দিই, ফলে নর্মাল বায়োল মুভমেন্ট হবে। এবং অ্যান্টাসিডের সাথে আমরা টেট্রাসাইক্লিন, ফ্লুরোকুইনোলনস এটাগুলো দিতে নিষেধ করি, কারণ হচ্ছে এটা অ্যান্টাসিডের যে অ্যাবজর্পশন সেটাকে কমাই দিবে, ফলে অ্যান্টাসিড ঠিক করে কাজ করতে পারবে না। এরপরে আমরা প্রোটন পাম্প ইনহিবিটর নিয়ে একটু কথা বলি। প্রোটন পাম্প ইনহিবিটর কিভাবে কাজ করে? এরা হচ্ছে আমাদের প্যারেটাল সেল যেটা থাকে স্টোমাকে, ওই প্যারেটাল সেলের যে প্রোটন পাম্প আছে, অর্থাৎ হাইড্রোজেন পটাশিয়াম যে পাম্প, এটাকে এরা ইনহ্যাবিট করে দিবে। ফলে এটাকে ইনহ্যাবিট করে দিলে সেলের মধ্যে অ্যাসিড বা H+ আয়নটা ঢুকতে পারবে না, এবং H+ আয়নটা যদি ঢুকতে না পারে, সেটা অ্যাসিডকে সাপ্রেস করতেছে। এবং এরা মেইনলি এই প্রোটন পাম্পটাকে ইরিভার্সিবলি ইনহিবিট করে। কিন্তু ইরিভার্সিবলি মানে এটাকে একেবারে মানে এটাকে রিভার্স করা যাবে না, ইরিভার্সিবলি ব্লক করবে। আর ইরিভার্সিবলি ব্লক করার একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এরা যখন ইরিভার্সিবলি ব্লক করে দিচ্ছে, পাম্পটা পার্মানেন্টলি ব্লক হচ্ছে, এবং নিউ পাম্প যদি কাজ করতে হয় তাহলে আবার সেটা সিনথেসাইজ হইতে হবে। এই জন্য 24 থেকে 48 ঘন্টা কিন্তু এদের মেকানিজম অ্যাকশন থাকবে। সো এটা একটা ইম্পর্টেন্ট কথা। যেমন ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, রেবিপ্রাজল, পেন্টোপ্রাজল, এটাগুলো খুব কমনলি আমরা চিনি। এগুলো কি প্রোটন পাম্প ইনহিবিটর বলা হয়। প্রোটন পাম্প ইনহিবিটর কেন বলা হয় আশা করি আমরা বুঝতে কিন্তু পারছি। কোথায় আমরা ইউজ করি? পিউডিতে, তারপরে জার্ডে, পিউডিতে ইউজ করতে পারি, তারপরে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজে ইউজ করতে পারি, হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশনে আমরা টিপল থেরাপিতেও এটা ইউজ করি। এবং অবশ্যই এটার সাথে আমরা অ্যান্টিবায়োটিক্সের সাথে দিই, কারণ ওটা যেহেতু একটা ব্যাকটেরিয়া, সো আমার ফর শিওর এখানে অ্যান্টিবায়োটিক তো লাগবেই, ব্যাকটেরিয়া সাইডাল ড্রাগস। এবং জলিঙ্গার এলিসন সিন্ড্রোমে আমরা এটা ইউজ করতে পারি। পাশাপাশি এনএসআইড সিন্ডোস আলসার যখন হবে সেখানে এটা কাজ করতে পারে, এবং স্ট্রেস আলসারও এটা ইউজ করা যায়। সাইড ইফেক্ট কি করতে পারে? পিপিআই যদি অনেকদিন ধরে ইউজ করা হয়, এই মানুষগুলো, আমরা একটা টেন্ডেন্সি তো আছে আমাদের বেশি বেশি গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া, তো এই মানুষগুলোর ভিটামিন B12 মানে ভিটামিন B12 এর কি হবে বলতো? ডিফিসিয়েন্সি হইতে পারে, ঠিক আছে? এবং অস্টিওপোরিসিস কিন্তু হইতে পারে। দেখা যাবে যে ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমে যায়, অস্টিওপোরিসিস হওয়া, ইনফেকশন বাড়া, নিউমোনিয়া হওয়া, ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি দ্বারা ইনফেকশন হওয়া। এবং আমরা দেখা যায় যে ক্লোপিডোগ্রেল একটা ড্রাগ আছে না, ওইটার সাথে পিপিআই ইউজ করলে ক্লোপিডোগ্রেল যে অ্যান্টিপ্লাটেলেট ড্রাগ, সেটার কার্যক্ষমতা কমে যাইতে পারে। আমরা সব ড্রাগের আগে কিন্তু আমাদের একটা টেন্ডেন্সি সব ড্রাগের আগে আমি প্রোটন পাম্প ইনহিবিটর খাবো, ব্যাপারটা মোটো এরকম না, ঠিক আছে? আমরা কিন্তু যেমন অ্যান্টি হেপাটাইটিস ড্রাগ বলি বা অনেক ড্রাগই বলি যেগুলোর সাথে পিপিআই খাওয়ার দরকার নেই, বাট মানুষ আসলে একটা টেন্ডেন্সি থাকে যে আমার খাইতে হবে, বাট এটা খাওয়া যাবে না, কারণ খাইলে কি হতে পারে? অস্টিওপোরিসিস হতে পারে, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হতে পারে, অনেক কিছু হতে পারে। হাউএভার, এবং অ্যান্টি মাস্কারেনিক ড্রাগস, এগুলোর মধ্যে কিছু ড্রাগ আছে যেমন পাইপারাজিন, তারপর হচ্ছে টেলেনজিপিন, সো এরকম কিছু ড্রাগ আছে। অ্যান্টিমাস্কারনিক ড্রাগ নিয়ে আমি কিছুক্ষণ পরে আর একটু কথা হয়তো বা বলবো। বাট এই যে ড্রাগগুলা,
এই ড্রাগগুলা আলটিমেটলি, এবং আরেকটা ড্রাগ আছে H2 রিসেপ্টর ব্লকার। H2 রিসেপ্টর ব্লকার মানে কি, ওই যে আমরা বলে আসছি যে হিস্টামিন 2 রিসেপ্টরকে ব্লক করবে প্যারিটাল সেলে, যে মানে প্যারিটাল সেলে হিস্টামিন যে বাইন্ড করে, প্যারিটাল সেলের H2 রিসেপ্টর থাকে, তো ওই রিসেপ্টরগুলোতে যে হিস্টামিন বাইন্ড করলে অ্যাসিড বেশি সিক্রেশন হয়। এখন আমার অবজেক্টিভ কি, অ্যাসিড সিক্রেশন কমানো, ফলে আমি ওই জায়গায় যদি একটা H2 রিসেপ্টর ব্লকার দিতে পারি, ফলে এই ড্রাগগুলো যেমন রেনিটিডিন, ফেমোটিডিন, নিজাটিডিন, সিমিটিডিন, এই ড্রাগগুলো দিতে পারলে কিন্তু এরকম হবে। এখন এখানে একটা ইম্পর্টেন্ট কথা, মেনলি ফিমোটিডিন ড্রাগটা ইউজ করে, বাট রেনিটিডিনটা এখন ইউজ করা হয় না, কারণ রেনিটিডিন ড্রাগটা যে র ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়, দেখা গেছে যে ওই জিনিসটা ক্যান্সার পর্যন্ত করতে পারে। এখন এই জন্য রেনিটিডিন তেমন দেখবে না তুমি। এখন ফিমোটিডিন, সিমিটিডিন, এই ড্রাগগুলো হয়তো ইউজ করা যেতে পারে, তবে ফিমোটিডিন বেশি ভালো। ওকে, এবং আমরা তার মানে এইগুলো হচ্ছে অ্যাসিড সিক্রেশনকে কমাবে, আর নিউট্রালাইজেশন অ্যান্টাসিড, আর হচ্ছে নিউট্রালাইজেশনের জন্য অ্যান্টাসিড, আর অবশ্যই হেলিকোব্যাক্টার পাইলোরিকে ইরাডিকেট করার জন্য আমার পিপিআই তো দিতে হবে, সাথে অ্যান্টিবায়োটিক আমরা দিব। এবং মিউকোজাল রেজিস্ট্যান্স বা মিউকোপ্রোটেক্টিভ মিউকাস থাকে স্টমাকে, এবং ওই মিউকোপ্রোটেক্টিভ রোল প্লে করার জন্য কিছু ড্রাগ আছে, আমরা বলি সুক্রালফেট, মিসোপ্রোস্টল বা প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ, যেটা প্রোস্টাগ্ল্যান্ডিন, এটাও ইম্পর্টেন্ট একটা প্রোটেক্টিভ ফ্যাক্টর কিন্তু। হ্যাঁ, সো এই জিনিসগুলো হ্যাঁ কিছু হ্যাঁ সুক্রালফেট এবং প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ যেমন মিসোপ্রোস্টল, তারপর হচ্ছে গিয়ে ক্লোরাইডাল বিসমাথ কম্পাউন্ড, এই জিনিসগুলো কিন্তু মিউকোজাল প্রোটেকশন দিবে। তার মানে এইগুলো নিয়ে আমরা লাস্টের দিকে একটু আলোচনা করবো। অ্যান্টিবায়োটিক মেট্রোনিডাজল, অ্যামোক্সিসিলিন, টেট্রাসাইক্লিন, ক্লারিথ্রোমাইসিন। আমরা দেখবো ট্রিপল থেরাপিতে আমরা সাধারণত অ্যামোক্সিসিলিন এবং ক্লারিথ্রোমাইসিন এই দুইটা ড্রাগ ইউজ করি ট্রিপল থেরাপিতে। হ্যাঁ, যদি এমন হয় যে আচ্ছা এর মধ্যে একটা অ্যানাবিয়েবল থাকে, তাহলে সেক্ষেত্রে মানে ক্লারিথ্রোমাইসিনের বদলে ধরো মেট্রোনিডাজল আমরা ট্রাই করতে পারি। ইউজুয়ালি অ্যামোক্সিসিলিন আর পিপিআই ফিক্স থাকবে। ওকে, ফাইন। এখন আসো যে আমরা তাহলে কি এই ড্রাগগুলো প্রত্যেকটার মেকানিজম আমাদের একটু জানতে হবে। তাহলে মেকানিজম অলরেডি আমি বলে ফেলছি, তোমাদের জন্য সহজ হয়ে গেছে, বাট স্টিল তারপরও যদি আরেকটু বলতে যাই যে H2 রিসেপ্টর ব্লকার যে ড্রাগগুলো, সেগুলো তাহলে কিভাবে কাজ করে। এরা হচ্ছে এই হিস্টামিন যে রিসেপ্টরগুলো আছে প্যারিটাল সেলে, সেটাকে ব্লক করে দিবে। ফলে হিস্টামিন যে রিসেপ্টর, H2 রিসেপ্টর, এটা প্যারিটাল সেল স্টোমাকে, সেই জায়গায় ধরো এই রিসেপ্টরটা আছে, এখন এটাকে যদি ব্লক করে দেয়, ফলে এখানে কি বাইন্ড করবে না, এখানে হিস্টামিন বাইন্ড করতে পারবে না। হিস্টামিন যদি বাইন্ড না করতে পারে, অ্যাসিড সিক্রেশন হবে না। এটা হচ্ছে কথা, ঠিক আছে। সিমিটিডিন, রেনিটিডিন, ফেমোটিডিন, এই ড্রাগগুলো আমরা ইউজ করতে পারি। তো এই ড্রাগগুলো আমরা মেনলি মনে রাখবো, এগুলো ড্রাগগুলো কিছু সাইড এফেক্ট আছে। সাইড এফেক্ট, আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, এই যে এই ড্রাগগুলো তো আমরা অ্যাজ ইউজুয়াল জার্ড ইউজ করতে পারবো, তারপরে পেপটিক আলসার ডিজিজ ইউজ করতে পারবো। ঠিক একইভাবে নকটার্নাল অ্যাসিড সিমটমসগুলো কমাইতে এরা বেস্ট ড্রাগ। তার মানে নাইট টাইমে যদি আমার অ্যাসিড সিক্রেশনকে কমাইতে হয়, সেটার জন্য বেস্ট ড্রাগ হচ্ছে H2 রিসেপ্টর ব্লকার। তারপরে অ্যাজ ইউজুয়াল ডিসপেপসিয়া, স্ট্রেস আলসার, এগুলোতে আমরা এটা ইউজ করতে পারবো। সাইড এফেক্ট হিসেবে এই ড্রাগগুলোর সাইড এফেক্ট কি হবে, এরা হেডেক করতে পারে, ডিজিনেস করতে পারে, কনফিউশন করতে পারে, এবং হরমোনাল ইফেক্টের মধ্যে সিমিটিডিন যে ড্রাগটা স্পেশালি, এটা গাইনোকোম্যাসিয়া করতে পারে, এরা ইম্পোর্টেন্স করতে পারে, অ্যান্টি অ্যান্ড্রোজেনিক একটা ইফেক্টের কারণে এরা কিন্তু এগুলো করতেছে, প্রোল্যাকটিন সিক্রেশন বাড়িয়ে দিতে পারে, গ্যালাক্টোরিয়া করতে পারে। ঠিক আছে, মানে প্রেগনেন্সি ছাড়াও দেখা যাবে এদের কিন্তু মিল্ক সিক্রেশন হচ্ছে। আচ্ছা, টলারেন্সও হইতে পারে কিছু ড্রাগের সাথে, এটা আমরা একটু জেনে নিলাম। এখন আসলে আরো কিছু ড্রাগের কথা বলছিলাম না, যে মিজোপ্রোস্টল। এইটা হচ্ছে, এই মিজোপ্রোস্টল ড্রাগটা আমাদের গাইনি অপস এই সকল ক্ষেত্রে খুব ইউজ হয়। স্পেশালি আমাদের মানে কি করতে বলতো, আমরা যখন আর্লি একটা অ্যাবর্শন করতে চাচ্ছি, তো অ্যাবর্শন করার ক্ষেত্রে মিজোপ্রোস্টল দিলে ওইটা ভিগোরাস ইউটাইন কন্ট্রাকশন করে এটা হচ্ছে কিন্তু কি করতে পারে বলতো, ওই যে কনসেপ্ট টাস্ট আছে ওটাকে বের করে দিতে পারে। আচ্ছা, এখন আসো যে এনএসাইড ইনডিউসড আলসার, মিজোপ্রোস্টল ইউজ যদি বলা হয় এনএসাইড ইনডিউসড আলসার, অর্থাৎ আমরা যেখানে ব্যথার ওষুধ খাওয়ার কারণে পার্সেন্টের আলসার হয়েছে, ব্যথার ওষুধ খাইছে, সাথে গ্যাস্ট্রিক ওষুধ নেয়নি, ফলে আলসার হয়েছে, তো এটার কারণে এটা আমরা ইউজ করতে পারি। পাশাপাশি পেপটিক আলসারে আমরা কিছুটা এটার ইউজ কিন্তু করা যাইতে পারে, তবে সাইড এফেক্ট হিসেবে এরা ডায়রিয়া করতে পারে এবং ইউটেরাইন কন্ট্রাকশন করতে পারে, অ্যাবর্শন ঘটাই দিতে পারে। সেই জন্য প্রেগনেন্সিতে আমরা মিজোপ্রোস্টল কিন্তু দিব না। হোয়াই কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগনেন্সি মিজোপ্রোস্টল, ভাইবাতে ধরে, কারণ এরা ইউটেরাইন কন্ট্রাকশন বাড়ায়, অ্যাবর্শন করতে পারে। বাচ্চা, আমি তো অ্যাবর্শন চাচ্ছি না, কিন্তু আমি একটা প্রেগনেন্ট ওমানকে দিয়ে দিলাম, ফলে সে তো অ্যাবর্শন হয়ে যাবে। ওকে, ফাইন। আর সুক্রালফেট যে ড্রাগটা, এটা হচ্ছে আমরা বলি যে ফিজিক্যাল বেরিয়ার ড্রাগ, এবং এরা অ্যাসিডিক পেইসে কি করে, একটা স্টিকি জেল ফর্মেশন করে, এরা হচ্ছে আলসারের বেসের সাথে বাইন্ড করে থাকে, এবং এরা প্রোটেক্টিভ একটা কোটিং তৈরি করে। তার মানে তুমি সুক্রালফেটের ক্ষেত্রে মনে রাখবে একটা কোটিং তৈরি করে রাখে, এবং কোটিংটা হচ্ছে আমাদের আলসারটাকে এসিড, পেপসিন, বাইল বা যে ড্যামেজিং ফ্যাক্টরগুলো আছে ওগুলো থেকে প্রোটেক্ট করে এর আলসারকে হিল করতে হেল্প করে। ফলে স্ট্রেস আলসার বা পেপটিক আলসার এগুলোতে আমরা ইউজ করতে পারি, তবে এটাতে কনস্টিপেশন হইতে পারে সুক্রালফেট থেকে, এবং এটা আমরা একটু জানলাম। ঠিক আছে, আর বিসমাথ স্যালিসাইলেট যে ড্রাগটা, ওইটাও মিউকোজাল প্রোটেকশন দেয়, এবং এরা আলসারকে এরাও একটা কোটিং তৈরি করতে পারে, এবং একটা স্পেলের একটা অ্যান্টি ইফেক্ট আছে। সো এরকম একটা বিষয় আছে, এবং হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন বা পেপটিক আলসার
ডিজিজে আমরা এটা কিন্তু কিছুটা ইউজ করতে পারি। তাহলে অ্যান্টিমাস্কারিনিক যে ড্রাগগুলোর কথা বলছিলাম না, এই যে অ্যান্টিমাস্কারিনিক যে ড্রাগ আছে কিছু, এই অ্যান্টিমাস্কারিনিক ড্রাগগুলো তাহলে কিভাবে কাজ করে? এরা হচ্ছে মেইনলি, আমরা নর্মালি জানি যে ভ্যাগাস নার্ভ থেকে এসিটাইলকোলিন আসে, এসিটাইলকোলিনগুলো পরবর্তীতে আমাদের প্যারাইটাল সেলে মাস্কারিনিক রিসেপ্টর থাকে, স্পেশালি M3 রিসেপ্টর। তো ওই রিসেপ্টরগুলোর উপর কাজ করে, ওই রিসেপ্টরগুলোর উপর যখন এসিটাইলকোলিন কাজ করে তখন অ্যাসোসিয়েশন বাড়ে। তো ওই M3 কে ইনহিবিট করে এই অ্যান্টিমাস্কারিনিক ড্রাগগুলো। M3 রিসেপ্টর যেটা প্যারাইটাল সেলে থাকে, দেখো প্যারাইটাল সেলে অনেকগুলো রিসেপ্টর থাকে, H2 রিসেপ্টর থাকে, সেটার উপর কাজ করবে H2 রিসেপ্টর ব্লকার। বাট M3 যে রিসেপ্টর থাকে সেটার উপর কাজ করবে M3 রিসেপ্টর ব্লকার বা অ্যান্টিমাস্কারিনিক ড্রাগ। M3 মানে মাস্কারিনিক রিসেপ্টর, M মানে মাস্কারিনিক রিসেপ্টর। মাস্কারিনিক রিসেপ্টরের মধ্যে M1 আছে, M2 আছে, M3 আছে। তো M3টা মেইনলি থাকে এই স্টোমাকের প্যারাইটাল সেলে। তো এটা হচ্ছে যে পাইপারাজিন, টেলেনজিপিন, এইটা বলে। ওকে, এরপর আসে এটা পেপটিক আলসার ডিজিজ, ইভেন ইরিটেবল বাউল সিনড্রোমের ক্ষেত্রে এটা ইউজ করা হয় এই ড্রাগগুলা। তারপরে স্মুথ মাসেল রিল্যাক্সেশনেও এরা কিছুটা কাজ করে, তবে সাইড ইফেক্ট হিসেবে অ্যান্টি মাস্কারানিক বা অ্যান্টি কোলিনার্জিক এই ড্রাগগুলোর সাইড ইফেক্টে এরা ড্রাই করে দেয় সবকিছু, মনে রাখবা। এরা হচ্ছে মাউথকে ড্রাই করে দেয়, ব্লাড ভিশন করে, টেকিকার্ডিয়া করে, কনস্টিপেশন করে, ইউরিনারি ডিটেনশন করতে পারে, স্কিনকে ড্রাই করে দেয়, সবকিছু শুকনা শুকনা করে দিবে। বাট আমরা কখনোই বেনাইন প্রোস্টেটিক ইনলার্জমেন্ট বা ইউরিনারি রিটেনশন হয়ে আছে এমন কোনো কন্ডিশন, বা হচ্ছে গিয়ে ইন্টারকুলার প্রেশার বেশি আছে, অ্যাকোসিমার বেশি আছে, গ্লুকোমা, ওই সকলের ক্ষেত্রে কিন্তু আমি এই ড্রাগগুলো দিতে পারি না। ওকে, তাহলে মোটামুটি একটা আইডিয়া আমরা পাইলাম। এখন ট্রিপল থেরাপি নিয়ে একটু কথা বলি। হোয়াট ডু মিন বাই ট্রিপল থেরাপি? ট্রিপল থেরাপি মানে হচ্ছে এখানে আমরা পিপিআই, তারপরে অ্যামোক্সিসিলিন এবং আমরা ক্লারিথ্রোমাইসিন, এই ড্রাগগুলো, এই তিনটা ড্রাগ আমরা দিই। এবং এই তিনটা ড্রাগ আমরা ইউজুয়ালি বলি যে 14 দিন খাবে, 14 দিন ধরে এই ড্রাগগুলো আমরা দিয়ে দিই। এটাই ট্রিপল থেরাপি। এবং এই পিপিআই এর কাজ কি? পিপিআই, আচ্ছা প্রত্যেকটা কাজ জানা লাগবে। পিপিআই এর কাজ কি? অ্যাসিড সিক্রেশন কমাবে, পিএইচ বাড়াবে, এবং এরা অ্যান্টিবায়োটিক লেস অ্যাসিডিক এনভায়রনমেন্টে ভালো কাজ করে। এই জন্য আমি পিপিআই দিচ্ছি। মেইন কাজ করবে অ্যান্টিবায়োটিক, বা অ্যান্টিবায়োটিক লেস অ্যাসিডিক এনভায়রনমেন্টে ভালো কাজ করে। এর পাশেও অ্যামোক্সিসিলিন এরা এইচ পাইলোরিকে কিল করবে, আর ক্লারিথ্রোমাইসিন এরা হচ্ছে ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে অ্যান্টি এইচ পাইলোরি একটা ইফেক্ট দিবে। যদি পেনিসিলিন অ্যালার্জি থাকে, মানে পেনিসিলিন অ্যালার্জি যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো আমরা ক্লারিথ্রোমাইসিন, মানে সরি, তখন আমরা অ্যামোক্সিসিলিন বাদ দিয়ে ওখানে আমরা হয়তো মেট্রোনিডাজল অ্যাড করতে পারি আর কি। পিপিআই, ক্লারিথ্রোমাইসিন আর হচ্ছে মেট্রোনিডাজল। আর যদি এগুলাতেও কাজ না হয় তাহলে কোয়াড্রিপল থেরাপি নামে একটা থেরাপি আছে, সেখানে আমরা সাথে বিসমাথ অ্যাড করতে পারি। বিসমাথ সাবস্যালিসাইলেট যেটা কথা বললাম ওইটা অ্যাড করতে পারি। তো এটা আমরা জানলাম। এবং এই ড্রাগগুলো আমরা পেপটিক আলসার ডিজিজ ট্রিপল থেরাপি দিতে পারি, পেপটিক আলসার ডিজিজ দিতে পারি, তারপর হচ্ছে গ্যাস্ট্রাইটিস ডিউ টু এইচ পাইলোরির কারণে দিতে পারি। এখন আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, যে এই ট্রিপল থেরাপি দেওয়া হয় এমন আরেকটা ডিজিজের নাম বলো। এটা হচ্ছে মেডিসিনে জিজ্ঞেস করছিল, মানে ফাইনাল ইয়ারে একটা ভাইভাতে আমার এক ফ্রেন্ডকে। তো এটা কি আমি বলি যে দেখো, ট্রিপল থেরাপি দেওয়া হয় এমন আরেকটা ডিজিজের নাম বলো। একটা তো তুমি বললা যে আচ্ছা পিউডিতে ইউজ করা হয়, আরেকটা ডিজিজের নাম বলো। এটা হচ্ছে ম্যাল্ট লিম্ফোমা। ম্যাল্ট মিউকোজা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড, যে হচ্ছে গিয়ে লিম্ফোমা, মানে লিম্ফোমা একটা ক্যান্সার। সো স্টোমাকের এই জায়গায় যদি ম্যালটোমা হইতে পারে, বা ম্যাল্ট লিম্ফোমা আমরা এটাকে বলি। সো এই টিউমারটা যদি হয় তাহলে এখানেও আমি এই ট্রিপল থেরাপি দিতে পারি। সো এই কথাটা একটু এখান থেকে জেনে রাখতে পারো। এবং অ্যান্টিবায়োটিকের সাইড ইফেক্ট এখানে ডায়রিয়া, নওশিয়া, তারপরে ক্লাইট্রোমাইসিনের মেটালিক টেস্ট, আর হচ্ছে পিপিআই লং টার্ম ইউজ করলে ভিটামিন ডিফিসিয়েন্সি, এই প্রবলেমগুলো তো হইতে পারি। ওকে, তাহলে এই বেসিক কিছু কথা আমরা একটু এখান থেকে জেনে নিলাম। ফাইন। আর মোটামুটি আর কিছু বাকি আছে কি? আমরা মেইন কথাগুলো যেহেতু আলোচনা করে দিছি। আচ্ছা, আমি এখানে একটা কথা একটু আলোচনা করবো, হচ্ছে পিপিআই যেটা, সেটা এটা অনেক সময় লাগে। পিপিআই এর যে মেকানিজম, এটা কিভাবে কাজ করে, আচ্ছা এই ঠিক দেখো। আমরা একটা কথা তো বলছি, এটা প্রোটন পাম্পকে ইনহিবিট করবে, কিন্তু এই প্রোটন পাম্প ইনহিবিটর যে ড্রাগ, যেমন ধরো ওমিপ্রাজল, তারপর ইসোমিপ্রাজল, এই ড্রাগগুলো হচ্ছে প্রো ড্রাগ হিসেবে আমরা অ্যাডমিনিস্টার করি। মানে প্রো ড্রাগ মানে হচ্ছে এরা বডিতে, এরা ইনঅ্যাক্টিভ ড্রাগ, বাট বডিতে ঢুকবে, এরা অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হবে। এদের অ্যাক্টিভ ফর্ম হচ্ছে থায়োফিলিক সালফোনামাইড ক্যাটায়ন, ঠিক আছে? তার মানে এরা অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হচ্ছে, এবং অ্যাক্টিভ ফর্ম হচ্ছে থায়োফিলিক সালফোনামাইড ক্যাটায়ন। এরা প্যারিটাল সেলে যে স্টোমাক রিজে কনভার্ট হচ্ছে, এবং এই ফর্মটাতে কনভার্ট হচ্ছে। যদি আমরা প্রোড্রাগ হিসেবে দিয়েছিলাম, সেটা ইনঅ্যাক্টিভ ছিল, বাট সেটা অ্যাক্টিভ হয়েছে বডিতে যায়। এবং এই যে অ্যাক্টিভ ফর্মটাই সালফোনামাইড ক্যাটায়ন, এরা পরবর্তীতে রিয়াক্ট করছে ওই প্রোটন পাম্পের সাথে, যেটাকে আমরা বলি হাইড্রোজেন পটাশিয়াম এটিপেস বা প্রোটন পাম্প, বা ওই রিসেপ্টরটা, যেটার মাধ্যমে একটা, এই যে রিসেপ্টরটা কি প্রোটন পাম্প বলে। তো এটার মাধ্যমে সেলের মধ্যে ঢোকে হচ্ছে একটা হাইড্রোজেন, আর বাইরে একটা পটাশিয়াম। আচ্ছা, তাহলে দেখো এই প্রোটন পাম্প যেটা, এই প্রোটন পাম্প এবং এই প্রোটন পাম্পের সাথে যখন আমার এই অ্যাক্টিভ ফর্ম অফ আমাদের ড্রাগ
প্রোটন পাম্প ইনহিবিটর ড্রাগ এরা যখন মানে মিশে, তখন তাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়, যেটাকে আমরা বলি একটা সমযোজী বন্ধন, কোভ্যালেন্ট ডাইসালফাইড লিঙ্কেজ, একটা ডাইসালফাইড লিঙ্কেজ ফর্মেশন হয়, এবং এর ফলে ওই প্রোটন পাম্পটা ইরিভার্সিবলি ইনঅ্যাক্টিভেট হয়ে যায়, এবং এর ফলে এই যে মানে আয়নের ট্রান্সপোর্ট এটা বন্ধ হয়ে যায়, এবং অ্যাসিড সিক্রেশন প্যারিটাল সেল দ্বারা আর হয় না। তাহলে এই বেসিক মেকানিজমটা যদি একটু জানো তাহলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে। এবং এরা ইরিভার্সিবলি ব্লক করে, ইরিভার্সিবলি ব্লক করলে সিনথেসিস হইতে আবার প্রোটন পাম্প নতুন করে টাইম লাগবে, ফলে 24 থেকে 48 ঘন্টা বা ভালো একটা টাইম কিন্তু এরা দিবে। এই যে প্লিজ রিড দিস কোশ্চেন অ্যাট লিস্ট 10 টাইমস, মানে এতটা ইম্পর্টেন্ট যে ভাইবার জন্য, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা একটু মাথায় কিন্তু রাখবো, এবং আমাদের এখান থেকে একটু পড়ে নিতে হবে তাহলে ইন্ডিকেশন কি ড্রাগসগুলার বা আদার বিষয়দিগুলো খুব সুন্দর করে অ্যান্টাসিড পিপের মধ্যে ডিফারেন্সের জায়গা, এই সব কিছু আমরা বলতে পারবো আশা করি ইনশাল্লাহ। ওকে, এখন আমরা আরেকটা জিনিস একটু রিভিউ করে শেষ করব লেকচার। কি রিভিউ করব? যেমন ফার্স্ট অফ অল পেপটিক আলসার কাকে বলে? পেপটিক আলসার মানে হচ্ছে যখন ইমব্যালেন্স হচ্ছে অ্যাগ্রেসিভ আর ডিফেন্সিভ ফ্যাক্টরের মধ্যে। অ্যাগ্রেসিভ ফ্যাক্টর কি কি আছে? HCl, হেলিকোব্যাক্টার পাইলি, পেপসিন, সাইক্লোস্টেরয়েড। আর ডিফেন্সিভ ফ্যাক্টরের মধ্যে আছে মিউকাস, বাইকার্বনেট, মিউকোজাল, প্রোস্টাগ্ল্যান্ডিন। এখন পেপটিক আলসার ডিজের মধ্যে গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাল আলসার, এই দুইটা তো মেইনলি, আর তারপরে স্ট্রেস আলসার, ড্রাগ ইনডিউসড আলসার, এগুলো আলাদা আলসার তো আছে। এখন প্যাথোজেনেসিস নিয়ে আমরা বলছি কি কি ড্রাগ আছে, কিছু আছে অ্যান্টাসিড, অ্যান্টাসিডের মধ্যে সিস্টেমিক আছে, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম সাইট্রেট, এগুলো নিয়ে হয়তো বা বলিনি, বাট এরকম কিছু ড্রাগও কিন্তু আছে, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম সাইট্রেট। আর নন সিস্টেমিক মানে লোকালি কাজ করে এরকম ড্রাগের মধ্যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম ট্রাইসিলিকেট, তারপরে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, এরকম কিছু ড্রাগ আছে। আর অ্যাসিড সিক্রেশনকে ইনহিবিট করে H2 ব্লকার, প্রোটন পাম্প ইনহিবিটর, অ্যান্টিমাসকানিক, পাইরেনজিপাইন, প্রোপানথেলিন, পাইরেনজিপাইন, প্রোপানথেলিন, এগুলোর নাম মনে রাখতে পারে। এরা M3 অ্যান্টাগনিস্ট, প্যারিটাল সেলে যে M3 রিসেপ্টর থেকে সেটাকে ব্লক করে। আর এমোক্সিসিলিন, ক্লাইটোমাইসিন, মেট্রোনিডাজল, টেট্রাসাইক্লিন, এই ড্রাগগুলো হচ্ছে ইরাডিকেট করবে ব্যাকটেরিয়াকে। বিসমাথ কিলেট বা বিসমাথ সাবস্ট্রেট, তারপর সুক্রালফেট, মিসোপ্রোস্টল, যেটা প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ, এই ড্রাগগুলো কিন্তু কাজ করে। H2 রিসেপ্টর ব্লকারের সব কথা আমরা বলছি। এখন ফেমোটিডিন কিন্তু আমাদের রেনিটিডিনের থেকে বেশি পোটেন্ট। কেন? বেশি সক্ষম। এর মানে হচ্ছে আমি যদি ধরো ফেমোটিডিনের 20 মিলিগ্রাম দেই, এটা কাজ করলো, এটা যতটুকু কাজ করলো, আমি রেনিটিডিনের 150 মিলিগ্রাম দিলে ততটুকু কাজ করবে। মানে বিষয়টা এমন, বুঝতে পারছো যে ফেমোটিডিন এর 20 বা 40 মিলিগ্রাম ডোজে এফিকেসি দেখাবে, কিন্তু রেনিটিডিন 150 লাগবে, মানে অনেক বেশি ডোজ লাগতেছে, এই জন্য বেশি পোটেন্ট হচ্ছে ফেমোটিডিন। বাট দুজন একই একই কাজ করতে এত পরিমাণ এমন কিন্তু লাগতেছে। সো যেটার ডোজ কম লাগে সেটা পোটেন্সি বেশি একই কাজ করতে। এবং অ্যাডভার্স ইফেক্ট হিসেবে H2 রিসেপ্টর ব্লকারের ডায়রিয়া, হেডেক, কনস্টিপেশন, ফ্যাটিক, মায়ালজিয়া বা মাসেল পেইনও হইতে পারে। সিমিটিডিন এখন ইউজ করা হয় না, কারণ এর একটা আমরা বলি এনজাইম ইনহিবিটর। ফলে এরা যেটা হবে, এটার সাথে ধরেন ফর এক্সাম্পল একটা ড্রাগ দিলাম ওয়ারফিরিন। এখন ওয়ারফিরিন ড্রাগটা যদি আমি দিই, তাহলে ওয়ারফিরিনের এরা কি করবে, ওয়ারফিনের যে মেটাবলিজম সেটা কমাই দিবে। ফলে ওয়ারফিনের যে অ্যাকশনটা আমরা জানি, ওয়ারফিন একটা অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ, একটা ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ, তো এটার কাজটা এরা করতে পারবে না। ফলে দেখা যাবে যে কাজ যদি না করতে পারে, ফলে ওয়ারফিন, দেখো ওয়ারফিন দিলে ওয়ারফিনের মেটাবলিজম কমাই দিবে। আচ্ছা সরি, ওয়ারফিনের মেটাবলিজম কমাই দিবে, আর মেটাবলিজম যদি ওয়ারফিনে কমাই দেয়, তার মানে ওয়ারফিন বেশি সময় ধরে ব্লাডে থাকবে, বেশি সময় ধরে কাজ করবে। তো এটা বোঝাচ্ছে আর কি। ফলে ওয়ারফিন যদি বেশি সময় ধরে কাজ করে, তাহলে বেশি সময় ধরে কাজ করলে অ্যাডভার্স ইফেক্ট খুব বেশি হবে। আর অ্যান্টিকোয়াগুলেন্ট যেহেতু বেশি বেশি ব্লিডিং করবে অ্যাকচুয়ালি। এবং সিমিকিডিন আমরা জানি অ্যান্ড্রোজেনিক এফেক্ট আছে, এরা মেলের ক্ষেত্রে গাইনোকোমেসি, ইম্পোটেন্সি করতে পারে। গাইনোকোমেসি মানে মেলের ব্রেস্টটা বড় হয়ে যাবে ফিমেলদের মতো, এবং ইম্পোটেন্সি করতে পারে। এবং মহিলাদের ক্ষেত্রে গ্যালাক্টোরিয়া, অর্থাৎ ল্যাকটেটিং মাদার না হয়ে তার ব্রেস্ট দিয়ে মিল্ক সিক্রেশন হচ্ছে, মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স তো করতে পারে এটা। এই জন্য এই কারণে তাই কিন্তু সিমিটিডিন এখন ব্যবহার করি না আমরা। আর রেনিটিডিন সিরাপ বাচ্চাদের খুব ইউজ করা হতো, কিন্তু 2 থেকে 3 বছর যাবত দেখা যায় যে র প্রোডাক্ট সেগুলো কার্সিনোমা পর্যন্ত ডেভেলপ করতে পারে, ঠিক আছে? অ্যান্টাসিড যেটা, এটা নিয়ে একটু কথা বলি। অ্যান্টাসিড হচ্ছে আমরা জানি এটা একটা অ্যাসিড নিউট্রালাইজার। আর মিল্ক অ্যালকালি সিনড্রোম, এটা কি ক্যালসিয়াম কন্টেনিং যখন আমরা কোনো অ্যান্টাসিড দিচ্ছি, তো ওই টাইমে ওটার সাথে যদি মিল্ক কন্টেনিং ফুড, ডেইলি ফুড নেওয়া হয়, তাহলে এরা হাইপার ক্যালসিয়ামে ডেভেলপ করতে পারে। কারণ ক্যালসিয়াম কন্টেনিং অ্যান্টাসিডের মধ্যে ক্যালসিয়াম আছে, মিল্ক কন্টেনিং প্রোডাক্টসের মধ্যে ক্যালসিয়াম আছে, এরা ওভারঅল মিলে একটা হাইপার ক্যালসিয়ামে ডেভেলপ করাইতেছে, অ্যালকালোসিস ডেভেলপ করাইতেছে, এবং এর ফলে রেনাল সিস্টেমটাকে এরা এফেক্ট করে, রেনাল ফেলিওর পর্যন্ত করতে পারে। এটাকে আমরা বলি মিল্ক অ্যালকালি সিনড্রোম। ইভেন আমরা এটাও বলছি যে যদি ক্যালসিয়াম কন্টেনিং অ্যান্টাসিড আমরা দিই, এরা কিন্তু স্টোনও করতে পারে। এরপরে আসি যে হেডেক, অ্যানোক্সিয়া, অ্যাবডোমিনাল ডিসকমফোর্টও এরা করতে পারতেছে। এবং এটা এখন খুব একটা হয় না, কারণ আসলে এই ড্রাগগুলো এখন খুব একটা ইউজ করি না আমরা। আমরা নন সিস্টেমিক অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তারপরে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই ড্রাগগুলো আমরা বেশি ইউজ করি। অ্যান্টাসিডের ইন্ডিকেশন অ্যাজ ইউজুয়াল আমরা ওইভাবে বলবো। প্রোটন পাম্প ইনহিবিটর নিয়ে আমরা যা বলার সবই বলছি। প্রোটন পাম্প ইনহিবিটরে কি কি হইতে পারে ইউজ করলে? হেডেক হইতে পারে, ডায়রিয়া হইতে পারে, অ্যাবডোমিনাল পেইন হইতে পারে, এগুলো তো জেনারেলি হইতে পারে। বাট লং টার্ম ইউজ করলে কি হবে? ভিটামিন B12 অ্যাবজর্পশনে প্রবলেম হবে, অ্যানিমিয়া হইতে পারে, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, তারপরে আয়রন ডিফিসিয়েন্সি
অ্যানিমিয়াও হইতে পারে এবং অস্টিওপোরিসিস করতে পারে, ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমাই দিয়া। এবং ইভেন দেখা গেছে রিসার্চে যে এরা ক্যান্সার করতে পারে, গ্যাস্ট্রিক এডিনোকার্সিনোমা করতে পারে এরা। এজন্য খুব হ্যাভহেজার্ডলি আমরা গ্যাস্ট্রিকের ট্যাবলেট নিব না। ওকে, তার মানে পিউডি, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার, নন আলসার ডিসপেপসিয়া, তারপরে জলিঙ্গার এলিসন সিনড্রোম, তারপরে প্রিভেনশন অফ স্ট্রেস রিলেটেড মিউকোজাল ব্লিডিং, ওই যে বললাম আইসিইউ পেশেন্টদের ক্ষেত্রে এরকম কিন্তু করতে পারে। আচ্ছা, জলিঙ্গার ইলিসন সিনড্রোম যেটা, এটা আসলে তোমরা প্যাথোলজিতে পড়বা, এই সিনড্রোমটা দেখবা প্যাথোলজিতে, বাট তাও আমি এখানে কয়েকটা কথা একটু বলে দেই। জলিঙ্গার ইলিসন সিনড্রোম বা জেডিএস, এটা মানে কি? এটা মানে একটা টিউমার থেকে বেশি বেশি গ্যাস্ট্রিন রিলিজ হচ্ছে, মানে গ্যাস্ট্রিন সিক্রেটিং একটা টিউমার হয়েছে, যেটাকে আমরা বলি গ্যাস্ট্রিনোমা, যেটা প্যানক্রিয়াস বা ডিউডেনাম এই সকল জায়গায় হইতে পারে। এই যে গ্যাস্ট্রিন সিক্রেটিং টিউমার প্যানক্রিয়াস বা ডিউডেনামে হয়েছে, ওখান থেকে বেশি বেশি কি রিলিজ হচ্ছে? গ্যাস্ট্রিন রিলিজ হচ্ছে। আর গ্যাস্ট্রিন যদি বেশি বেশি রিলিজ হয়, এরা কি করবে? বেশি বেশি অ্যাসিড তৈরি করবে, তোমরা জানো। এখন বেশি বেশি অ্যাসিড যদি তৈরি করে, তাহলে এরা কি করবে? গ্যাস্ট্রিক অ্যাসিড বেশি তৈরি করলে তো অবশ্যই পেপটিক আলসার করবে, আরো বিভিন্ন ধরনের সমস্যা তো করবে। তো আমরা এই জন্য গ্যাস্ট্রিন লেভেলটা মেজার করতে পারি, মেজার করে আমরা বুঝতে পারি আচ্ছা এটা হয়তো বা হইতে পারে। এবং পাশাপাশি সিটি স্ক্যান, এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড এগুলো তো করা যাইতেই পারে। আমরা ওমিপ্রাজল দেওয়া, তারপরে গ্যাস্ট্রিনোমা টিউমারটা যদি রিমুভ করা পসিবল ওইটা করা, যদি মেটাস্টেসিস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কেমোথেরাপি দেওয়া, এরকম অনেক কিছু ট্রিটমেন্ট অপশন আছে। এখন আমরা এই এইচ পাইলোরির ক্ষেত্রে আমরা ট্রিপল থেরাপি দেবো, পিপিআই, ক্লারিথ্রোমাইসিন, অ্যামক্সিসিলিন। এবং এই ড্রাগগুলো আমরা বলি, আচ্ছা এই ড্রাগগুলোর ডোজটা কিন্তু আমি বলি নাই। এখানে আরেকটা কথা বলে যাই যে দেখো, পিপিআই হচ্ছে 20 মিলিগ্রাম, ক্লারিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম, আর অ্যামক্সিসিলিন কিন্তু 1 গ্রাম। তো এই ডোজগুলো সহ তোমার মুখস্থ করতে হবে। বাট যদি ওমিপ্রাজল দিলে 20 গ্রাম, বা ল্যান্সোফ্লাজল আবার 30 মিলিগ্রাম। হাউএভার এখন এই 3টা ড্রাগ দিতে হবে বিডি ডোজ। হোয়াট ডু মিন বাই বিডি ডোজ? বিডি শব্দের অর্থ হচ্ছে 20 ইন ডাই। অনেকে ভাবতে পারে বিডি মানে বাংলাদেশ ডোজ, না, বিডি মানে 20 ইন ডাই। এরা একটা হচ্ছে ল্যাটিন টাইপের ওয়ার্ড, এবং এরা বিডি ডোজ মানে দিনে 2 বার, ঠিক আছে? তো দিনে আমি 2 বার দিব, এবং সকালে একবার, রাতে একবার, এই 3টা ড্রাগই, ঠিক আছে, 3টা ড্রাগই একসাথে। এখন 14 দিন দেওয়ার পরে কি ট্রিটমেন্ট শেষ? না, 14 দিন দেওয়ার পর ট্রিটমেন্ট শেষ না, আমরা পিপিআইটা কন্টিনিউ করতে বলবো আরো 6 থেকে 8 সপ্তাহ, ঠিক আছে? আরো 6 থেকে 8 সপ্তাহ এটা কন্টিনিউ করবে, কারণ আলসারটাকে হিল করতে এটা দরকার হয়। মানে বাকি 3টা ড্রাগ কিন্তু, মানে বাকি 2টা ড্রাগ না, অ্যান্টিবায়োটিক না, অ্যান্টিবায়োটিক 14 দিন পর্যন্ত, বাট আমরা শুধু পিপিআইটা কিন্তু 6 থেকে 8 সপ্তাহ আরো কন্টিনিউ করতে বলি। যদি জিজ্ঞেস করে আর কোনো ড্রাগ দেওয়া যায়, হ্যাঁ, অ্যামক্সিসিলিনের জায়গায় পরিবর্তে যদি পেনিসিলিন অ্যালার্জি থাকে, তাহলে সেক্ষেত্রে আমি মেট্রোনিডাজল দিতে পারি, মেট্রোনিডাজল 500 মিলিগ্রাম, অথবা টেট্রাসাইক্লিন 500 মিলিগ্রামও দেওয়া পসিবল। মিজোপ্রোস্টল ড্রাগটা নিয়ে আমরা কথা বলছি, এবং ডাইক্লোফেনাক সোডিয়ামের সাথে মিজোপ্রোস্টল ড্রাগ কম্বিনেশনে বাজারে পাওয়া যায়। এনএসআইড ইনডিউসড পিইউডিতে এরা বেশি ইউজ হয়। তো কেন ডাইক্লোফেনাক সোডিয়ামের সাথে মিজোপ্রোস্টল পাওয়া যায়? কারণ দেখো, ডাইক্লোফেনাক সোডিয়াম এই ড্রাগটা কি করতে পারে? এরা গ্যাস্ট্রিক আলসার করতে পারে, যাতে না করে এই জন্য মিজোপ্রোস্টলটা সাথে দিয়ে দেওয়া হয় কম্বিনেশনে, বুঝতে পারছো? হাউএভার এরপর আসো যে মিজোপ্রোস্টলের রোল কি, এরা এরা কিভাবে করে আমরা অলরেডি সবকিছু বলে আসছি। মিউকাস সিক্রেশন বাড়াবে, বাইকার্বনেট সিক্রেশন বাড়াবে, মিউকাসাল ব্লাড ফ্লো বাড়াবে। তো এই কয়েকটা কথা একটু বলবা, মানে প্রোটেক্টিভ যে ফ্যাক্টরগুলো আছে, ওই প্রোটেক্টিভ ফ্যাক্টরগুলোকে এরা বাড়াবে। এবং প্রোস্টাগ্ল্যান্ডিন রিসেপ্টরের সাথে বাইন্ড করে এরা অ্যাসিড সিক্রেশনকে কমাইতে পারে। আলসার বা ইরোশনের কমাইতে বিসমার্ট চিলে সাবসাইটেড কাজ করে, এবং আলটিমেটলি এদেরকে আমরা কিন্তু কোয়াড্রিপল থেরাপিতে ইউজ করতে পারি। হাউএভার সুক্রালফেট যেটা, সেই ড্রাগ, এটাও আমরা কিভাবে ইউজ করবো সেটা বলছি। আপার যে ব্লিডিং আমরা এটা ইউজ করতে পারি, তারপরে ব্লিডিং স্ট্রেস আলসার এটা আমরা ইউজ করতে পারি। এরা একটা নেগেটিভলি চার্জ সুক্রালফেট, এবং এরা একটা প্রোটেক্টিভ কোটিং তৈরি করে, একটা ব্যারিয়ার তৈরি করে, এবং এরা যাতে পেপসিনের মাধ্যমে আর বেশি ড্যামেজ না হয়। তো দ্যাটস অল অ্যাবাউট অ্যাকচুয়ালি আমাদের পেপটিক আলসার ডিজিজ রিলেটেড সবকিছু। আশা করি বেসিক ক্লিয়ার হয়েছে। তোমরা নিজেরা একটু পড়বা, না পড়লে তো ডেলিভারি করতে পারবে না। ড্রাগের নামগুলো তোমার মুখস্থ করতে হবে। যদি আমি সবগুলো ড্রাগের নাম বলে তো ট্রাই করছি, বাট স্টিল ইউ মাস্ট মেমোরাইজ। আসলে ড্রাগ মনে রাখাটা এখানে ফার্মাকোলজিতে একটা ইম্পর্টেন্ট পোর্শন, এবং মনে রাখা সহজ হবে তুমি যদি বারবার প্র্যাকটিস করো।